প্রণয়ে রুচিরন্তন বাঁধন। লেখনীতে বন্যা শিকদার। পর্ব 14। অপারেশন থিয়েটারের সামনে ভারী নীরবতা। অভ্র, ফায়াজ, মায়াসহ শিকদার বাড়ির সবাই উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে আছে। করিডোর জুড়ে নিস্তব্ধতা, শুধু অপেক্ষার ভারী নিঃশ্বাস। ফায়াজে, বাবা হাঁটু গেড়ে বসে আছেন। মেয়েটি রক্তের সম্পর্কের না হলেও, নিজের সন্তানের চেয়ে কোনো অংশে কম ভালোবাসেননি তিনি। হয়তো সময় দিতে পারেননি সবসময়, কিন্তু তার প্রতিটি আবদার পূরণ করেছেন। কে জানত, এত বছরের লুকিয়ে থাকা সত্য এভাবে হঠাৎ সামনে চলে আসবে। মায়া ফায়াজে, বুকে মুখ গুজে ডুকরে কাঁদছে। তাকে কোনোভাবেই শান্ত করা যাচ্ছে না। অন্যদিকে অভ্র হাঁটুতে মুখ গুজে বসে আছে। তার বুকের ভেতর শুধু একটাই কথা, মেয়েটার কিছু হলে সেও বাঁচবে না। হঠাৎ অপারেশন থিয়েটারের দরজা খুলে একজন ডক্টর দ্রুত বেরিয়ে এলেন। সঙ্গে সঙ্গে অভ্র, ফায়াজ আর মায়া তার দিকে ছুটে গেল। ফায়াজ কাপা গলায় জিজ্ঞেস করল, ডক্টর, আমার বোন ঠিক আছে তো? ডাক্তারের মুখ ফ্যাকাশে। নিজেকে সামলে তিনি বললেন, পেশেন্টের জন্য দ্রুত এবি পজিটিভ ব্লাড লাগবে। যত দ্রুত পসিবল ব্লাডের ব্যবস্থা করুন। শরীর থেকে অনেক রক্তক্ষরণ হয়েছে, তার ওপর গভীর আঘাতও আছে। আমরা এখনই কিছু নিশ্চিত করে বলতে পারছি না। দ্রুত ব্লাড না পেলে পেশেন্টকে বাঁচানো কঠিন হবে। কথাটা শুনেই অভ্র যেন উন্মত্ত হয়ে উঠল। সে ডক্টরের কলার চেপে ধরে গর্জে উঠল, বাঁচানো যাবে না মানে কি? আমার ফড়িংয়ের যদি আজ কিছু হয়, তাহলে তোকেও আমি জ্যান্ত কবর দেব। ফায়াজ আর তার বাবা দ্রুত কে সরিয়ে নিলেন। ফায়াজ ডক্টরের সামনে হাত জোর করে, সরি ডক্টর, ওর মানসিক অবস্থা ভালো নেই, তাই এমন করছে। প্লিজ আপনি অপারেশন চালিয়ে যান। আমরা ব্লাড ব্যবস্থা করছি। ঠিক তখনই মায়া দৌড়ে আসলো। কাদু কাদু কণ্ঠে প্রতিধ্বনিত করে, ডক্টর, আমার আর ফারুর ব্লাড গ্রুপ 1। আমাকে নিয়ে চলুন। ফারুর যত লাগে সব আমি দেব, তবুও আমাদের রাজকন্যাকে আমাদের বুকে ফিরিয়ে দিন। আপনি নিশ্চিত তো দুজনের সেম ব্লাড গ্রুপ? হ্যাঁ, আমরা একসাথে চেক আপ করিয়েছিলাম। ওকে, নার্স, ম্যাডামকে নিয়ে যান। আপনি আবারও চেক করুন ফার্স্ট। নার্স মায়া কে নিয়ে ভেতরে চলে গেল। ফায়াজ ছলছল চোখে তাকিয়ে রইল মায়া চলে যাওয়া পথের দিকে। তারপর ধীরে ধীরে অভ্রে কাঁধে হাত রাখল। চল। দুজনেই হাসপাতালের পাশের মসজিদের দিকে হাঁটল। তাদের প্রাণভোমরা আজ মৃত্যুর সঙ্গে লড়ছে, এমন সময়ে মানুষ আর কি বা করতে পারে, আল্লাহর দরজায় মাথা নত করা ছাড়া? দুজনেই সালাত আদায় করে কাঁদতে কাঁদতে দোয়া করতে লাগল, ছোট্ট মেয়েটার জীবনের জন্য ভিক্ষা চাইতে লাগল। এরপর আরও 2 ঘন্টা কেটে গেল। অপেক্ষার প্রতিটি মুহূর্ত যেন তাদের কাছে যুগের সমান দীর্ঘ মনে হচ্ছিল। হঠাৎ ফায়াজে ফোন বেজে উঠল। ফোনটি সাইলেন্টে থাকায় শব্দ কেবল সেও টের পেল। সে দ্রুত সালাম ফিরিয়ে ফোন রিসিভ করল। ওপাশের কথা শুনতেই তার মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। ঠিক তখনই অভ্র নামাজ শেষ করে তার পাশে এসে উৎকণ্ঠিত কণ্ঠে জিজ্ঞেস করল, ফায়াজ, আমার ফড়িং ঠিক আছে তো? ফায়াজ চোখ মুছে উঠে দাঁড়ালো। ভাই, তাড়াতাড়ি হসপিটালে চল। বনুর অপারেশন সাকসেসফুলি হয়েছে। কথাটা শুনেই অভ্র চোখ ভিজে উঠল। কোনো কথা না বলে দুজনেই দ্রুত হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। 10 মিনিট পর তারা হসপিটালে পৌঁছালো। কিন্তু ফারিহা সঙ্গে কথা বলা হলো না। সে তখনও অচেতন অবস্থায় শুয়ে আছে। ডক্টর জানিয়েছেন, জ্ঞান ফিরতে আরও কয়েক ঘন্টা লাগবে। এক এক করে সবাই কেবিনে ঢুকে ফারিহা ফ্যাকাশে ক্লান্ত মুখখানা দেখে বেরিয়ে এল। তবে অভ্র বের হলো না। সে নিঃশব্দে তার পাশে বসে রইল। মেয়েটার হাত নিজের হাতে নিয়ে তাকিয়ে রইল তার দিকে, যেন চোখ সরালেই আবার হারিয়ে ফেলবে। আর এদিকে ফায়াজ বোনকে দেখে মায়া কেবিনে গেল। মায়া শুয়ে আছে। শরীর থেকে অনেক ব্লাড নেওয়া হয়েছে বলে সেও দুর্বল হয়ে পড়েছে। হাতে ক্যানোলা লাগানো, স্যালাইন চলছে ধীরে ধীরে। ফায়াজ গিয়ে তার পাশে বসতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মেয়েটার মুখটা কত শান্ত, কত নিষ্পাপ লাগছে। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল।
ধীরে ধীরে সে মায়া মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। মনে হচ্ছিল আজ এই মেয়েটার জন্যই তার কলিজার টুকরো বোনটা বেঁচে আছে। এই ঋণ সে কিভাবে শোধ করবে? রাত প্রায় 9টা। বাসার সবাই কেবিনের বাইরে উদ্বিগ্ন মুখে অপেক্ষা করছে ফারিহা জ্ঞান ফেরার জন্য। ভেতরে শুধু অভ্র। তাকে অনেক বুঝিয়েও বাইরে আনা যায়নি। শেষ পর্যন্ত তার জেদের কাছেই হার মেনেছে সবাই। কেবিনের ভেতর নিস্তব্ধতা। অভ্র চাপা কান্নার শব্দ। অভ্র ফারিহা দু হাত নিজের হাতের ভাঁজে নিয়ে বসে আছে। চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে অবিরত। এমন অবস্থায় ফারিহা কে দেখতে হবে এটা সে কখনো কল্পনাও করেনি। রাত যত গভীর হচ্ছে তার বুকের ভেতর তত আতঙ্ক জমছে। সে ধীরে ধীরে উঠে ফারিহা কপাল গাল চোখের কোণে অগণিত চুমু এঁকে দিল। কাপা গলায় বলল, ফড়িং, তুই বলিস না তোর অভ্র ভাই তোকে ভালোবাসে না। আমি ভুল প্রমাণ করব সব। কালই তোকে বিয়ে করব। আমার ভালোবাসাকে নিজের করে নেব পুরোটা। অভ্র চোখের অশ্রু টুপটাপ পড়ছিল ফারিহা হাতে। সেই ভেজা স্পর্শে ফারিহা ধীরে ধীরে চোখ পিটপিট করে তাকালো। মাথা ঝিমঝিম করছে, প্রচণ্ড ব্যথা। কষ্ট করে ঘাড় ঘুরিয়ে দেখল অভ্র তার হাত শক্ত করে ধরে আছে। মুহূর্তেই তার বুক ভরে গেল রাগ আর অভিমানে। সে দুর্বল হাতটুকু টেনে নিজের হাত ছাড়িয়ে নিল। ঠিক তখনই অভ্র তাকিয়ে দেখল ফারিহা জেগে উঠেছে। আনন্দে সে প্রায় চিৎকার করে উঠল, ফায়াজ তাড়াতাড়ি আয়, আমার ফড়িং চোখ খুলেছে। সঙ্গে সঙ্গে সবাই কেবিনে ঢুকে পড়ল। তাদের উপস্থিতি টের পেয়েই ফারিহা চোখ বন্ধ করে নিল। সে কাউকে দেখতে চায় না। ফায়াজ কাপা গলায় বলল, বনু চোখ খুল না, ভাইকে একটুও দেখবি না? কিন্তু ফারিহা তাকালো না। নীরবে তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। অভ্র হাত বাড়িয়ে আলতো করে চোখের অশ্রু মুছে দিল। ফড়িং, চোখ খোল না। দেখ সবাই তোকে দেখতে এসেছে। বাবাই নিজে এসেছে। সারাক্ষণ তোর জ্ঞান ফেরার অপেক্ষা করেছে। তবুও ফারিহা চোখ খুলল না। মানুষগুলোর প্রতি তার গভীর অভিমান। কেন তারা তাকে এতদিন মিথ্যা বলে ঠকিয়েছে? সে যদি এই বাড়ির কেউ না হয়, তবে কেন তাকে রাজকন্যার মতো আগলে রেখেছিল? সে মুখ ফিরিয়ে রইল। ফায়াজে বাবা ধীরে ধীরে এগিয়ে এসে তার পাশে বসলেন। কাপা হাতে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। মা চোখ খোল প্লিজ। দেখ তোর আব্বু এসেছে। আর কোনোদিন তোকে এড়িয়ে যাব না। টাকার পেছনে ছুটব না। সব সময় তোর কথা শুনব। তবু একবার তাকাস আমার দিকে। তার চোখের অশ্রু পড়ল ফারিহা গালে। সঙ্গে সঙ্গে ফারিহা ধীরে ধীরে চোখ মেলে তাকালো। ঠোঁটের কোণে ক্ষীণ এক হাসি ফুটিয়ে সে ফিসফিস করে বলল, আব্বু আমি তো তোমার নিজের মেয়ে নয়, তাহলে কাঁদছো কেন? আমি মরে গেলে তো তোমাদের সবার খুশি হওয়ার কথা ছিল। সবার জীবন থেকে একটা বোঝা কমে যেত। ফারিহা নামে কেউ আর বিরক্ত করত না। তাহলে কেন বাঁচালে আমায়? ফায়াজে বাবার বুকটা হুহু করে উঠল। নিজের মেয়ের মুখে এমন কথা শুনতে হবে তিনি কখনো কল্পনাও করেননি। ফারিহা সঙ্গে তার রক্তের সম্পর্ক না থাকলেও মেয়েটার প্রতি এক অদৃশ্য টান তিনি সবসময় অনুভব করেছেন। সেই টান কাউকে বোঝাতে পারেননি কখনো। তিনি ফারিহা মুখের দিকে তাকাতেই ভেতরটা কেঁপে উঠল। কাপা গলায় বললেন, মা এমন করে বলিস কেন? আমি তো তোর নিজেরই বাবা। ফারিহা ম্লান হেসে মাথা নাড়ল। আব্বু আমাকে আর মিথ্যে সান্ত্বনা দিতে হবে না। আমি জানি আমি তোমাদের কেউ না। তারপর সে ধীরে ধীরে ফায়াজে দিকে তাকালো। ফায়াজ ছলছল চোখে দাঁড়িয়ে আছে। ফারিহা হাতের ইশারায় তাকে কাছে ডাকল, তারপর উঠে বসাতে বলল। ফায়াজ আর অভ্র মিলে তাকে সাবধানে আধশোয়া করে বসিয়ে দিল। ফারিহা ফায়াজকে টেনে নিজের পাশে বসাল। ভাইয়ের হাত শক্ত করে ধরে রাখল, যেন ছেড়ে দিলে সেও হারিয়ে যাবে। চোখে অশ্রু নিয়ে বলল, জানো আব্বু এই মানুষটা আমার নিজের ভাই নয়, তবুও আমাকে সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছে। ছোটবেলা থেকে আমার সব আবদার পূরণ করেছে। আমি না খেলে সে খেত না। অথচ তার সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। ফায়াজ মাথা নিচু করে কাঁদছিল। ফারিহা আবার ধীরে ধীরে সবার দিকে তাকালো।
ওই আম্মু আমার নিজের আম্মু নয়, তাই আমাকে ভালোবাসা তো দূরের কথা, ভালো করে তাকিয়েও দেখেনি কখনো। ওই বড় আম্মু আব্বুও আমার নয়, অথচ কত আপন ভেবেছিলাম আমি। মাইশা আপু, নেহা আপু ওরাও আমার বোন নয়। তারপর দৃষ্টি গিয়ে থামল অব্রুর মুখে। আর এই অব্র ভাইও আমার নয়। অব্রুর বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। ফারিহা চোখ বন্ধ করে নিঃশ্বাস নিল। ভালোবাসা কি, বুঝতাম না। তবুও এই মানুষটার পেছনে পেছনে ঘুরতাম তাকে বিয়ে করব বলে। ভালোবাসি, ভালোবাসি বলে পাগল করে ফেলতাম। তবুও আমার দিকে ফিরে তাকায়নি। কারণ আমি তো ওই বাড়ির মেয়ে নই। তাই তার ভালোবাসাও আমার জন্য ছিল না। অভ্র মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। নিজের অতীত আচরণ যেন ছুরির মতো বিঁধছিল। অথচ সে কোনোদিন এমনটা ভাবেনি। ফারিহা আবার বলল, আমার জেদের কাছে হার মেনে হয়তো একদিন ভালোবাসি বলেছিল, কিন্তু। পর্ব 15। অভ্র মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। নিজের অতীত আচরণ যেন ছুরির মতো বিঁধছিল। অথচ সে কোনোদিন এমনটা ভাবেনি। ফারিহা আবার বলল, আমার জেদের কাছে হার মেনে হয়তো একদিন ভালোবাসি বলেছিল, কিন্তু সেটা রিয়াদ ভাই বলতে বলেছিল বলে। তারও দোষ নেই। ভাইয়া হয়তো আমার কষ্ট সহ্য করতে পারত না, তাই বলেছিল। আফসোস হয় কেন আমি তোমাদের মেয়ে হলাম না। ফারিহা দীর্ঘশ্বাস ফেলে নিজের মায়ের দিকে তাকালো। মানুষটা গত 3 বছরে একবারও তাকে বুকে জড়িয়ে নেননি, অথচ আজ তার চোখে অশ্রু টলমল করছে। ফারিহা কাপা হাতে ইশারা করে তাকে কাছে ডাকল। তিনি ধীরে ধীরে এগিয়ে এলেন। ফারিহা শুকনো একটা হাসি দিল। জানো আম্মু, তোমাদের এই রাস্তার মেয়েটা অনেক বড় হয়ে গেছে। তোমাদের দেওয়া কষ্ট সে মুখ বুজে সহ্য করতে পারে। রোজ রাতে বালিশে মুখ গুজে কাঁদে, তবুও কাউকে মুখ ফুটে বলে না। সবাইকে দেখাতো সে খুব সুখে আছে, অথচ তার বুকের ভেতরের হাহাকার কেউ দেখত না। জানো আম্মু, তোমার যে মেয়েটা একা অন্ধকারে ভয় পেত, তোমার আঁচলে লুকিয়ে থাকতো, সে গত 3 বছর ধরে একা একা থাকতে পারে। অন্ধকার এখন তার প্রিয় হয়ে গেছে। তার অন্ধকারে থাকতে এখন আর একটুও দম বন্ধ লাগে না। ফায়াজে, রমায়ের বুক কেঁপে উঠল। ফারিহা চোখের অশ্রু মুছে আবার বলল, এতদিন তোমাকে কাছে না পাওয়ার কষ্ট যতটা ছিল না, তার চেয়েও বেশি কষ্ট পেয়েছি আজ শুনে যে আমি তোমার মেয়ে নই। মনে হয়েছিল পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে গেছে আমার। আম্মু, আমি কি এতগুলো বছর ধরেও তোমার মেয়ে হয়ে উঠতে পারিনি? আমি কি খুব জঘন্য একটা মেয়ে? তোমার মেয়ে হওয়ার মতো কোনো যোগ্যতা কি আমার ছিল না? আর এক মুহূর্তও নিজেকে সামলাতে পারলেন না তিনি। ছুটে এসে ফারিহা কে বুকে জড়িয়ে নিলেন। জনেই হাউমাউ করে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতেই তিনি বললেন, আমাকে মাফ করে দিস মা। আমার সত্যিই তোর ওপর কোনো রাগ ছিল না, কোনো অভিমানও না। আমার অভিমান ছিল তোর আব্বুর ওপর। আকাশ সমান অভিমান। তার মিথ্যার শাস্তি দিতে গিয়ে না চাইতেও তোকে কষ্ট দিয়ে ফেলেছি আমি। ফারিহার কপালে চুমু দিয়ে তিনি আবার বললেন, আমি জানতাম না আমার আদরের ছোট্ট মেয়েটা এত কষ্ট সহ্য করেছে। তুই আমার নয় বলে তোকে দূরে সরাইনি। কিন্তু 3 বছর আগে যখন জানলাম তুই আমার গর্ভের সন্তান না হয়েও এই বাড়ির মেয়ে, তারপর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলাম। বল মা, আমিও তো মেয়ে মানুষ। আমারও তো কষ্ট হয়। আমি কিভাবে তোর বাবার করা অপরাধ চুপচাপ মেনে নিতাম? উপস্থিত সবাই বিস্ময় জমে গেল। ফায়াজে, বাবা ভ্রু কুঁচকে স্ত্রীর দিকে তাকালেন। এসব কি বলছো তুমি ছোট বউ? ফারিহা আমাদের বাড়ির মেয়ে মানে? তিনি কিছু বলার আগেই ফায়াজ উঠে দাঁড়ালো। চোখে দৃঢ়তা, গলায় কঠিন সুর। আম্মু, এবার আমি বলবো সব। আমি আর আমার বোনটাকে কষ্ট পেতে দেব না। ওর কাছ থেকে, এমনকি এই বাড়ির কারো কাছ থেকে আর কিছু লুকাব না। ফায়াজ কেবিন থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর ফিরে এলো হাতে কয়েকটি রিপোর্ট নিয়ে। উপস্থিত সবাই উৎকণ্ঠিত চোখে তার দিকে তাকিয়ে রইল। সে ধীরে ধীরে ফারিহা সামনে এসে দাঁড়ালো। তারপর একে একে রিপোর্টগুলো তার হাতে তুলে দিল। তারপর কাপা গলায় বলে উঠে, বনু, তুই আমার বোন। আমার নিজের একমাত্র বোন। ফারিহা বিস্ময় তাকিয়ে রইল। ফায়াজ তার চোখের দিকে তাকিয়ে জোরপূর্বক হাসল। হয়তো তোর আর আমার একই মা নয়। আমরা একই গর্ভে জন্মাইনি। কিন্তু আমাদের বাবা একজনই।
কথাটা যেন বজ্রপাতের মতো সবার কানে আঘাত করল। উপস্থিত সবাই হতবাক হয়ে একে অন্যের মুখের দিকে তাকিয়ে রইল। ফায়াজে বাবা যেন আকাশ থেকে পড়লেন। মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। ফায়াজ থামল না। গলায় জমে থাকা ক্ষোভ নিয়ে বলতে লাগল, ছোট আম্মুর অর্থাৎ আব্বুর দ্বিতীয় স্ত্রী, উনি তোর নিজের মা। ফারিহার নিঃশ্বাস আটকে গেল। ফায়াজে মতে সে আর ফায়াজ সৎ ভাই বোন। কিন্তু এমন সম্পর্কে কি এতটা গভীর ভালোবাসা হয়? কোনো সৎ ভাই কি সৎ বোনকে আপন ভাইয়ের মতো নিজের জীবন দিয়ে আগলে রাখে? আপন ভাইয়ের মতো তার খেয়াল রাখে? তার যত্ন নেয়? এসব কি সৎ ভাইয়ের পরিচয়? ফায়াজ আবারও বলতে লাগল, যার সঙ্গে আব্বুর সম্পর্ক ছিল আম্মুর সঙ্গে বিয়ের আগেই। আর সেই সম্পর্ক পূর্ণতা পায় আমার আম্মুর সঙ্গে আব্বুর বিয়ের মাত্র 1 সপ্তাহ পর। দাদাজান জোর করে আব্বুকে আমার আম্মুর সঙ্গে বিয়ে দিয়েছিলেন। আব্বু সেই বিয়ে মেনে নিয়েছিল ঠিকই, কিন্তু আম্মু সাথে থাকা সত্ত্বেও নিজের ভালোবাসার মানুষকে আবার বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসে। ফায়াজের বাবা মাথা নিচু করে বসে রইলেন। তার এই গোপন কথা ছেলেটা কিভাবে জানল সেটাই ভাবছে। ছোট আম্মু জানতেনই না আব্বুর আগেই বিয়ে হয়ে গেছে। যেদিন ছোট আম্মু এই বাড়িতে এসে দেখলেন আব্বুর সদ্য বিয়ে করা স্ত্রী এই বাড়িতেই আছেন, সেদিন তিনি ভেঙে পড়েছিলেন। কারণ তাকে বলা হয়নি, আব্বু মাত্র 1 সপ্তাহ আগে বিয়ে করেছে। আব্বু যদি নিজের বিয়ের কথা বলতো তাহলে ছোট আম্মু কোনোদিনও আব্বুকে বিয়ে করতেন না। কারণ ছোট আম্মু অন্য কারো সুখ নিজের করে চায়নি। সেদিন এই নিয়ে বাড়িতে অনেক ঝামেলা হয়। ছোট আম্মু আব্বুর সঙ্গে একই রুমেও যাননি। তার আগেই অপমান, কষ্ট আর প্রতারণা সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে চলে যান। যদিও তার চলে যাওয়ার আসল কারণ ছিল আমার আম্মু। কারণ ছোট আম্মু কোনোদিন চায়নি কারো সংসার ভেঙে দিতে। ফারিহার বুক কেঁপে উঠল। ফায়াজ চোখ মুছে নিল। তারপর অনেক বছর ছোট আম্মুর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ছোট আম্মু নিজেই নিজেকে লুকিয়ে ফেলেছিলেন। নতুন করে আর আব্বুর জীবনে আসতে চাইনি। এরপর একদিন আব্বু ব্যবসার কাজে কুমিল্লা গিয়েছিল। ফেরার পথে এক নির্জন রাস্তায় আব্বুর ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়। সেদিন প্রচণ্ড বৃষ্টি ছিল আর আব্বু যেহেতু ড্রিঙ্কস করেছিলে, মূলত সেই কারণেই দুর্ঘটনা। সন্ধ্যার সময় ছিল। ওই রাস্তা দিয়ে মানুষজন খুব কম যেত। আর সেই জায়গা থেকে একটু দূরেই ছোট আম্মু থাকতেন। ছোট আম্মুর মা বাবা কেউ ছিল না। তাই উনি নিজের ফুপির বাসায় থাকতেন। সেই ঘটনার পর ফুপিরাও তাকে বিয়ে দিতে চেয়েছেন, কিন্তু ছোট আম্মু বিয়ে করতে নারাজ করেছিল। ছোট আম্মু তখনও আব্বুকে খুব ভালোবাসতেন। সেদিন ফুপিরা আহত অবস্থায় আব্বুকে দেখতে পায়। গ্রামের দিকে চিকিৎসার তেমন ব্যবস্থা ছিল না, গাড়িও পাওয়া যাচ্ছিল না, তাই তাদের সাথে নিয়ে যায়। ছোট আম্মু আব্বুকে দেখে চমকে উঠেছিলেন। কিন্তু আব্বুর এমন অবস্থা দেখে মুখ ফিরিয়ে রাখতে পারেননি। সারারাত সেবা করেছিলেন। সবাই জানত, ছোট আম্মুর সাথে আব্বুর বিয়ে হয়েছিল আর কাগজে কলমে তারা এখনো স্বামী স্ত্রী। তাই আব্বুকে ছোট আম্মুর ঘরেই রাখা হয়। আব্বু সেদিন নেশায় নিজের মধ্যে ছিলেন না আর তাদের সম্পর্কও অবৈধ ছিল না। তাই ছোট আম্মুও বাধা দেননি। পরদিন সকালে আব্বু একটু সুস্থ হয়ে চলে আসে। আব্বুকে ছোট আম্মুর ফুপিদের চিনত না, তাই ছোট আম্মুর কথা তেমন ওঠেনি। উনি শুধু দূর থেকে তাকিয়ে বিদায় দিয়েছিলেন। তারপর ছোট আম্মুর কোলে এল আমার বনু ফারিহা শিকদার। নামটা আমি পরে নিজের নামের সঙ্গে মিলিয়ে রেখেছিলাম। ছোট আম্মু শুধু ওকে মনিকা বলে ডাকতেন। ছোট আম্মু প্রেগন্যান্ট হওয়ার পর সেই এলাকা ছেড়ে ঢাকায় চলে আসেন। কারণ সমাজ নামের অমানুষদের ভয় পেতেন। বনুর যখন 3 বছর বয়স তখন ছোট আম্মুর ক্যান্সার ধরা পড়ে। একদিন হঠাৎ রাস্তায় পড়ে যান ছোট আম্মু। আমি আর অভ্র তখন সেই রাস্তা দিয়ে ফিরছিলাম। তখন আমাদের বয়স 14-15 হবে। অনেকটা বুঝদার ছিলাম। আমরা মানুষ জড়ো করে হসপিটালে নিয়ে যাই। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। ছোট আম্মুর হাতে গোনা কয়েকটা দিন ছিল। পরদিন আমি আর অভ্র আবার সেখানে যাই। তখন এই ছোট্ট পাখিটা আমাদের কাছে দৌড়ে আসে। অসম্ভব হলেও সেদিন আমি নিজেই চমকে উঠেছিলাম। কারণ বনুর মুখ আমার সঙ্গে অনেকটা মিলে গিয়েছিল। আর বনু আমাদের পেয়ে ভীষণ খুশি ছিল। ও যখন ভাইয়া ভাইয়া বলে কোলে উঠত বুকটা শীতল হয়ে যেত।
একদিন ছোট আম্মু আমার আব্বুর নাম, বাসা, ঠিকানা জিজ্ঞেস করলেন। আমি বললাম। তারপর আব্বুর ছবি দেখিয়ে জিজ্ঞেস করলেন, উনি কি আমার বাবা? আমি হ্যাঁ বলেছিলাম। তখন ছোট আম্মু অনেক কেঁদেছিলেন। বলেছিলেন ওই ছোট্ট পাখিটা আমার নিজের বোন। কথাগুলো বলতে বলতে ফায়াজে কেঁপে উঠছে, তবুও সে থামছে না। কারণ আজ তাকে সব সত্য বলতে হবে। সেদিন সব কথা বলেননি। শুধু বলেছিলেন, আমার মৃত্যুর পর তোর বোনকে তুই নিজের কাছে রাখিস বাবা, ওকে কষ্ট পেতে দিস না। আমি হ্যাঁ বলেছিলাম। পরদিন গিয়ে দেখি ছোট আম্মু না ফেরার দেশে চলে গেছেন। তখন ছোট আম্মুর ফুপি একটা ডায়েরিটা দিয়েছিলেন। আমি সেটা অভ্র ব্যাগে লুকিয়ে রাখি আর বনুকে নিয়ে চলে আসি। সবাইকে বলি ওকে কুড়িয়ে পেয়েছি। আমি চাইনি আব্বু আম্মুর সংসার আবার ভেঙে যাক। আর আম্মুও বনুকে নিজের মেয়ের মতো আগলে নিয়েছিলেন। কিন্তু 3 বছর আগে আম্মু সত্যিটা জেনে যান। ফারিহা চোখ বেয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছিল। বুক ফেটে যাচ্ছিল, কিন্তু চিৎকার করে কাঁদতেও পারছিল না। হঠাৎ ফায়াজে মা বললেন, কিন্তু বাবা তুই এসব আমাকে আগে বলিসনি কেন? ফায়াজ মায়ের দিকে তাকালো। আম্মু তুমি এতটাই অভিমান করেছিলে যে আমার একটা কথাও শোননি। বনুর সঙ্গে সঙ্গে আমার সঙ্গেও কথা বলা কমিয়ে দিয়েছিলে। সবাই যখন বলতো, বনুকে আমি এত ভালোবাসি কেন? ও তো আমার কেউ নয়, কিন্তু আমি কাউকে বোঝাতে পারতাম না বনুর শরীরেও আমার শরীরের মতো একই রক্ত বইছে। আমরাও ভাই বোন। আমি আমার সবটা দিয়ে আমার বোনকে আগলে রাখবো কথা দিয়েছিলা ছোট আম্মুকে। ফায়াজে বাবা আর থাকতে পারলেন না। ছুটে এসে ফারিহা কে জড়িয়ে ধরে কপালে চুমু খেলেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমার মেয়ে তুই, আমার নিজের মেয়ে, আমার রক্ত তুই। সবাই কাঁদছিল তবে খুশির অশ্রু। কিন্তু ইসবের মাঝেও ফারিহা দৃষ্টি শুধু একজনকে খুঁজছিল, সে অভ্র। সে কেবিনে নেই। কখন চলে গেছে সে নিজেও জানে না। অন্যদিকে অভ্র যেন আর নিজের মধ্যে নেই। চোখ দুটো রক্তিম, শ্বাস ভারী। সে গুনে গুনে কেয়া গালে একের পর এক থাপ্পড় বসালো। এই প্রথম ফারিহা বাদে কোনো নারীর গায়ে হাত তুলেছে সে। শুধু তাই নয়, রাগে ক্ষোভে প্যান্টের বেল্ট খুলে কেয়া শরীরে আঘাত করল কয়েকবার। কেয়া মেঝেতে লুটিয়ে পড়ে তার পা আঁকড়ে ধরল। তার কাছে বারবার মাফ চাচ্ছে, তবুও অভ্র নিজেকে শান্ত করতে পারল না। পারবে কিভাবে? প্রিয় মানুষটার নিথর রক্তাক্ত দেহ বুকে জড়িয়ে নেওয়া খুব একটা সহজ নয়। যে মেয়েটাকে ছোট থেকে আদরে আহ্লাদে মানুষ করেছে সেই মেয়েটার কষ্ট সহ্য করতে পারছে না অভ্র। কেয়া আবারও তার পা আঁকড়ে ধরল। অভ্র প্লিজ মাফ করে দাও, আমি ভুল করেছি। কিন্তু অভ্র থামার মতো অবস্থায় নেই। সে ঝুঁকে কেয়া গাল শক্ত করে চেপে ধরল। আমার ফড়িংকে আমার থেকে আলাদা করার জন্য এত কিছু করেছিস, তারপরও ভাবলি তোকে মাফ করব আমি? সে আমার আত্মা আর তুই আমার আত্মাকে কষ্ট দিয়েছিস। কেয়া কাঁদতে কাঁদতে বলল, আমি তো শুধু তোমাকে পাওয়ার জন্য। অভ্র গর্জে উঠল, হোয়াই, তোকে কি আমি ভালোবাসি বলেছি? আমাদের বাড়িতে থেকে, আমাদের টাকায় পড়াশোনা করে শেষে আমাদেরই পিঠে ছুরি মারলি? সে আর এক মুহূর্তও সহ্য করতে পারল না। চুলের মুঠি ধরে টানতে টানতে কেয়া কে সদর দরজা পর্যন্ত নিয়ে গেল এবং ধাক্কা দিয়ে বাইরে ফেলে দিল। আজ থেকে এই বাড়ি তোর জন্য চিরতরে বন্ধ। এখনই চলে যা। না হলে তোকে খুন করতে আমার হাত কাঁপবে না। কেয়া ডুকরে কাঁদতে লাগল। এত রাতে কোথায় যাব আমি? জাহান্নামে যা। সেটা আমার দেখার বিষয় না। তারপর সিকিউরিটি ডেকে কেয়া কে তার সব জিনিসপত্র সহ বের করে দিতে বলল এবং কড়া নির্দেশ দিল সে যেন আর কখনো এই বাড়িতে ঢুকতে না পারে। সব শেষ করে অভ্র গাড়িতে উঠল। গন্তব্য হসপিটাল। প্রায় 10 মিনিট পর অভ্র হসপিটালে পৌঁছালো এবং ফারিহা কেবিনে ঢুকল। তার সাথে একজন বয়স্ক লোক। অভ্র এই রূপ দেখে সবাই স্তব্ধ। চোখে মুখে ঝড়, চেহারায় অস্থিরতা। সে কারো দিকে না তাকিয়ে সোজা ফারিহা সামনে গিয়ে দাঁড়ালো। তার সঙ্গে আসা লোকটি নিজের জায়গায় দাঁড়িয়ে পড়লেন, তিনি একজন কাজী। অভ্র একদম সরাসরি আওড়ায়, ফড়িং, কবুল বল। পুরো কেবিন রুমে যেন বজ্রপাত হলো। সবাই অবাক।
ফারিহা হতভম্ব হল। কোনো রকম নিজেকে সামলে নিল এবং বলে উঠে, আমি কেন কবুল বলবো? অভ্র গলা আরো কঠিন হল। কেন বলবি জানিস না? আজ তোর আর আমার বিয়ে। ফাস্ট বল। ফারিহা এবার নিজেকে শক্ত করল। দৃঢ় গলায় বলল, আমি তোমাকে বিয়ে করব না। অভ্র ক্ষিপ্ত হয়ে উঠল। তোর কাছে পারমিশন চাইনি কবুল বলতে, বলছি তাই বল। বললাম তো আমি তোমাকে বিয়ে করব না। অভ্র দাঁতে দাঁত চেপে ফায়াজকে উদ্দেশ্য করে বলল, ফায়াজ তোর বোনকে বল ড্রামা না করতে। আমার কিন্তু রাগ হচ্ছে। ফায়াজ কিছুক্ষণ চুপ রইল। সে জানতো এমন কিছু হতে পারে। তাই নিজেই বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আওড়ায়, বনু বলে দে কবুল। তুই তো অভ্র কে। পর্ব 16। ফায়াজ কিছুক্ষণ চুপ রইল। সে জানতো এমন কিছু হতে পারে। তাই নিজেই বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আওড়ায়, বনু বলে দে কবুল। তুই তো অভ্র কে ভালোবাসিস। ফারিহা মাথা নাড়ল। না ভাইয়া, আমার আর অভ্র ভাইকে চাই না। তাকে আমি বিয়ে করব না। হ্যাঁ, তোমার অধিকার আছে আমার সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার, কিন্তু বিয়ের ব্যাপারে আমি চাই পুরো আমার মতে হোক। ফায়াজ থেমে গেল। বোনের এমন কঠোর গলায় বলা কথার মানে সে খুব ভালো করেই জানে। তবুও কিছু বলতে পারছে না সে। পরিস্থিতিটা এমন যে, মুখ খুললেও কোনো লাভ হবে না, বরং আরও জটিল হয়ে যাবে। হঠাৎ অভ্র মুখে খানিকটা বাঁকা ভঙ্গি এনে বলল, ফায়াজ, সবাইকে নিয়ে বের হ কেবিন থেকে। আমার ফড়িংয়ের সাথে পার্সোনাল বোঝাপড়া আছে। ফারিহা একটু শক্ত গলায় বলল, বের হবে মানে? কেউ যাবে না এখন থেকে। আর তোমার সাথে আমার কোনো পার্সোনাল কথা নেই। অভ্র চোখে এবার রাগের ছায়া ফুটে উঠল। সে চিৎকার দিয়ে উঠে, ফায়াজ তোকে কিছু বলেছি। ফায়াজ এগিয়ে এসে থমকে দাঁড়িয়ে গেল। তারপর নিচু স্বরে বলতে লাগল, ভাই রাগ করছিস কেন? আমরা যাচ্ছি, তবে বনুকে কিছু বলিস না প্লিজ। তুই একটু সময় দে, তারপর জাস্ট গো। সবাই একে একে কেবিন থেকে বেরিয়ে গেল। রুমের দরজা বন্ধ হতেই অভ্র গিয়ে সেটি আটকে দিল। দরজা বন্ধ হওয়ার শব্দে ফারিহা কেঁপে উঠল। অভ্র ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। কিছুটা ঝুঁকে সে ফিসফিসিয়ে আওড়াল, বিয়ে করবি না আমায়? ফারিহা এক মুহূর্ত দেরি না করে সোজা উত্তর দিল, না। সত্যি করবি না? বললাম তো না। সে আরও কিছু বলতে যাবে, কিন্তু কথাটা সম্পূর্ণ করতে পারল না। তার আগেই অভ্র তার কাছে ঝুঁকে এসে তাকে নিজের কাছে টেনে নিল। মুহূর্তেই তার ঠোঁটের ওপর নিজের অধিকার প্রতিষ্ঠা করল। এক হাত ক্যানোলা থাকার কারণে ফারিহা নিজেকে ছাড়ানোর জন্য অন্য হাতে চেষ্টা করছিল, কিন্তু অভ্র শক্তির সামনে সে একটুও নড়াতে পারল না। কিছুক্ষণ পর অভ্র ধীরে ধীরে তাকে ছেড়ে দিল। ফারিহা হাঁপাতে লাগল। রাগে তার শরীর কাঁপছে। চোখ দুটো লাল হয়ে গেছে, কিন্তু অভ্র মধ্যে কোনো ভ্রুক্ষেপ নেই। বরং সে বাঁকা হাসি দিচ্ছে। জান, কেমন ফিল করলি? ট্রাস্ট মি, অল্পতেই ছেড়ে দিলাম। এখন যদি বিয়ে করতে না বলিস তাহলে? ফারিহা রাগে ফেটে পড়ল। তাহলে কি করবে? হ্যাঁ, আমাকে ভয় দেখাচ্ছ? আমি ভয় পাই না তোমায়। চলে যাও এখান থেকে, যাকে ভালোবাসো তাকে গিয়ে বিয়ে করো। অভ্র একটু কটাক্ষ ভরা হাসি দিল। এত তোত্তারামি করিস কেন বলতো? আমি কাকে ভালোবাসি? আমি শুধু তোকে ভালোবাসি, বুঝলি? আর কেয়া টেয়া কেউ নেই আমার লাইফে। ইভেন ওকে লাথি মেরে বাসা থেকে বের করে দিয়েছি। এরপর আর কেউ তোকে বাজে কথা বলে বিরক্ত করবে না। ফারিহা অবাক হয়ে তাকিয়ে রইল। ও আট, বের করে দিয়েছ মানে? এত রাতে কেয়া আপু কোথায় যাবে? আর কেন বের করলে? কেন করেছি সেটা এখনো জিজ্ঞেস করছিস? ওই কেয়া বাচ্চা তোকে আমার থেকে আলাদা করতে চেয়েছিল। আমার নামে বানানো মিথ্যা ভিডিও, ছবি সব এআই দিয়ে তৈরি করে তোকে দেখিয়েছে। নিজের ছেলেবন্ধুকে আমার মতো সাজিয়ে তোকে ভুল বুঝিয়েছে। এমনকি আজকেও বলেছে, তুই নাকি আমাদের কেউ না। এসব করার পরও ওকে ছাড়তাম কিভাবে বল? যাকগে, সেসব ওই বানিয়ে কথা বলতে ইচ্ছে হয় না। ফারিহা চুপ হয়ে গেল। ভেতরে ভেতরে কষ্ট আর ঘৃণার মিশ্র অনুভূতি তাকে ভেঙে দিচ্ছে। ঠিক তখনই অভ্র আবার তার দিকে ঝুঁকে এলো। এখনো বিয়ে করবি না?
ফারিহা তাকালো তার দিকে। ঠোঁটের কোণে হালকা দুষ্টু হাসি ফুটে উঠল। না, এখনো করব না। অভ্র চোখ বড় করে তাকালো। ও আট মেরে একদম ভর্তা বানিয়ে ফেলব। বিয়ে করবি বললেই হলো নাকি? লাস্ট বার জিজ্ঞেস করছি বিয়ে করবি কি না? এখনো করব না। সঙ্গে সঙ্গে অভ্র নিজের ব্লেজার খুলে ফেলল। টাই খুলে ছুঁড়ে ফেলল মেঝেতে। শার্টের 3টা বোতাম খুলতেই ফারিহা চিৎকার দিয়ে উঠল। এই না না, আমি বিয়ে করব, করব। আমি তো মজা করছিলাম। প্লিজ থেমে যাও, আমি অসুস্থ ভুলে যাচ্ছ? অভ্র থমকে গেল। ভ্রু কুঁচকে তাকালো তার দিকে। পরক্ষণেই তার কথার আসল মানে বুঝে বাঁকা হাসি দিল। ফড়িং, আমি মনে মনে যা ভাবছি তুইও কি তাই ভাবছিস? ছি, কি পচা হয়ে গেছিস তুই। একটুও লজ্জা নেই দেখছি। ফারিহা হতবাক হয়ে গেল। যাহ বাবা, আমি আবার কি করলাম? জান, আর কথা বলিস না প্লিজ। অসুস্থ তুই হলেও আমি স্বাভাবিক আছি। তাই বুঝতেই পারছিস কি থেকে কি হতে পারে। কি কপাল খারাপ আমার দেখ, বিয়ে করতে পারবো কিন্তু পীড়িত করতে পারবো না। ছি, ঘৃণা লাগছে নিজের উপর। এই কথা শুনে ফারিহা হেসে ফেলল। ঠিক তখনই সবাই কেবিনে ঢুকে পড়ল। দীর্ঘ আলোচনা শেষে সবার সম্মতিতে অভ্র আর ফারিহা বিয়ে সম্পন্ন হল। পবিত্র বন্ধনে আবদ্ধ হল তারা। নতুন এক জীবনের সূচনা হল, যেখানে ভালোবাসা, রাগ আর অভিমান একসাথে মিশে আছে। ফারিহা আজ টানা 7 দিন ধরে হসপিটালে ভর্তি আছে। ধীরে ধীরে তার শরীর অনেকটাই ভালো হয়ে এসেছে। ডক্টর জানিয়েছিলেন, বিকেলের মধ্যেই তাকে ডিসচার্জ করা হবে। কিন্তু সময় গড়িয়ে বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেলেও ডিসচার্জের কোনো ব্যবস্থা হচ্ছে না। ফারিহা জানালার পাশে বসে বাইরে তাকিয়েছিল। বাইরে ধীরে ধীরে অন্ধকার নামছে। তার মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে, আর কতক্ষণ এখানে থাকতে হবে সে বুঝতে পারছে না। ফায়াজ বারবার নার্সদের সাথে কথা বলছে, কিন্তু কোনো না কোনো কারণে ডিসচার্জ আটকে যাচ্ছে। বিরক্ত হয়ে অবশেষে সে অভ্রকে ফোন দেয়। প্রায় আধা ঘন্টার মধ্যেই অভ্র হসপিটালে এসে উপস্থিত হয়। তার চোখে অস্থিরতা স্পষ্ট। ফায়াজ তাকে পুরো বিষয়টা বুঝিয়ে দেয়। অভ্র এক মুহূর্তও দেরি না করে সরাসরি ডক্টরের সাথে কথা বলে এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে। সবকিছু শেষ হতে প্রায় 10 মিনিট সময় লাগে। অবশেষে ফারিহা ডিসচার্জ সম্পন্ন হয়। ডিসচার্জ রিপোর্ট হাতে পাওয়ার পর অভ্র আর কোনো দিকে না তাকিয়ে সোজা ফারিহা কাছে চলে যায়। মুহূর্তের মধ্যে সে ফারিহা কে কোলে তুলে নেয়। ফারিহা কিছুটা চমকে ওঠে। এই অভ্র ভাই, কি করছো তুমি? আমি হাঁটতে পারবো তো। কিন্তু অভ্র শুনল না। ফারিহা মোটামুটি এখন অনেকটাই সুস্থ। তবে আরও 2-1 দিন থাকলে পুরোপুরি রিকভার করতে পারত। কিন্তু অভ্রে ধৈর্য ছিল না তাকে আর এখানে রেখে দেওয়ার। ফায়াজ সামনে বসে গাড়ি ড্রাইভ করছে। পেছনের সিটে অভ্র বসে আছে, আর তার কোলে ফারিহা। অভ্র শক্ত করে তাকে জড়িয়ে ধরে রেখেছে, যেন এক মুহূর্তের জন্য ছাড়তে চায় না। ফায়াজ আয়নায় একবার পেছনে তাকিয়ে হালকা হেসে দেয়। তবে ফারিহা মুখে একটু অস্বস্তি স্পষ্ট। ভাইয়ের সামনে এভাবে অভ্র তাকে জড়িয়ে ধরে বসে আছে, এটা তার কাছে একটু অস্বস্তিকর লাগছে। সে নিচু স্বরে একটু কঠোর গলায় বলে, অভ্র ভাই ছাড়ো তো। ভাইয়া আছে সামনে, তুমি এসব কি করছো? অভ্র সঙ্গে সঙ্গে উত্তর দেয়, নো টকিং ফড়িং। বিয়ে হয়েছে 1 সপ্তাহ হলো, অথচ বউয়ের সাথে এখনো রোমাঞ্চ করতে পারিনি। আর তুই এখন আমাকে ছাড়ো বলছিস? অধৈর্য হয়ে আজ তোকে নিয়ে এলাম, আবার এখন মানা করছিস? আর তোর ভাই সামনে আছে বলে কি আমি আমার বউকে জড়িয়ে ধরতে পারবো না? ফায়াজ এই কথা শুনে শব্দ করে হেসে দেয়। ঠিক তখনই অভ্র বলে উঠল, ওই সম্বন্ধী কানে হেডফোন গুঁজে নে। আমি আমার বউয়ের সাথে কি করব সেটা তোকে দেখতে বা শুনতে হবে না। আর আমাদের মাঝে একটুও ডিস্টার্ব করবি না, ওকে? ফায়াজ আবার হেসে দেয়। সে কিছু বলে না, শুধু গাড়ি চালাতে থাকে। বোনকে এত খুশি দেখে তার বুকটা ভরে ওঠে। অভ্র যেভাবে হাকে আগলে রেখেছে সেটা দেখে সে নিশ্চিন্ত হয়। অভ্র এক মুহূর্তের জন্যও ফারিহাকে ছাড়ে না। তার হাত শক্ত করে ধরে রাখে, ভয় পায় আবার যদি কিছু হয়ে যায়।
অবশেষে কিছুক্ষণের মধ্যেই তারা বাসায় এসে পৌঁছায়। গাড়ি থামতেই অভ্র আবার ফারিহা কে কোলে নিয়েই নিচে নামে। বাসার দরজা খুলতেই ভেতর থেকে সবাই ছুটে আসে। ফারিহা কে দেখে সবাই একসাথে ভিড় করে। কেউ তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কেউ খুশিতে চোখ মুছছে, কেউ আবার জড়িয়ে ধরছে। পুরো বাসাটা যেন আনন্দে ভরে গেছে। ফারিহা চুপচাপ দাঁড়িয়ে সবটা দেখছে। কিছুক্ষণ আগেও সে হসপিটালে একা ছিল, আর এখন এই ভিড়, এই ভালোবাসা সব মিলিয়ে তার চোখে অশ্রু। আজ সে বুঝতে পারছে তাকে ঘিরে থাকা মানুষগুলো তাকে কতটা ভালোবাসে। এত ভালোবাসা, এত যত্ন যা সে চেয়েছিল তার থেকেও অনেক বেশি আজ ফিরে পেয়েছে। এদিকে মায়া, রিয়াদ, নেহা সবাই মিলে অভ্র আর ফারিহা বাসর রুমটা সুন্দর করে সাজিয়ে দিয়ে একে একে চলে গেল। ফুলের গন্ধে ভরে উঠেছে রুমটা, নরম আলোয় চারপাশ যেন স্বপ্নের মতো লাগছে। মায়া ক্লান্ত শরীর নিয়ে নিজের রুমে ঢুকল। একবারও ফায়াজে দিকে না তাকিয়ে সরাসরি ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর বের হয়ে এসে নিঃশব্দে বিছানায় শুয়ে পড়ল। চোখ বন্ধ, মুখে অদ্ভুত এক নির্লিপ্ততা। ফায়াজ সেটা লক্ষ্য করছিল। তার ভেতরে জমে থাকা রাগটা এবার মাথা চাড়া দিল। আর এক মুহূর্তও দেরি না করে সে এগিয়ে এসে সরাসরি মায়া উপর শুয়ে পড়ল। মায়া ভ্যাবাচেকা খেয়ে গেল। চোখ বড় বড় করে তাকালো। কি কথা শেষ হওয়ার আগেই ফায়াজ তার গলায় মুখ ডুবিয়ে দিল। মায়া ছটফট করতে লাগল। নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। ফায়াজ বিরক্ত হয়ে মাথা তুলে তাকালো। প্রবলেম কি তোমার? এভাবে বাইম মাছের মতো লাফাচ্ছ কেন? ছাড়ুন আমায়। ধরেছি কখন যে ছাড়ব? আপনি আমার উপর শুয়েছেন কেন? বিছানার ওপাশে গিয়ে ঘুমান। অস্বস্তি হচ্ছে। ফায়াজ দাঁত চেপে বলল। জাস্ট শাট আপ। আমাদের বিয়ের কতদিন হয়েছে? মায়া থমকে গেল। চোখ ছোট করে তাকিয়ে মিনমিন করল। 9 দিন। রাইট। আর কখনো শুনেছ বিয়ের 9 দিন পার হয়ে গেছে অথচ কোনো ছেলে নিজের বউ কে কাছে পায়নি? মায়া মুখ ঘুরিয়ে নিল। আমার ঘুম পাচ্ছে। এখন তো ঘুম পাবেই। সত্যি কথা বলেছি না। আমার সত্যি ঘুম পাচ্ছে। আবারও মিথ্যা। ফায়াজ এবার উঠে বসল। মায়া কেউ টেনে নিজের সামনে বসালো। তার কণ্ঠ কর্কশ হয়ে উঠল। তুমি আসলে চাওটা কি? 9টা দিন কি তোমার জন্য যথেষ্ট ছিল না টাইম নেওয়ার? তোমার অস্বস্তি হবে বলে আমি নিজেই দূরত্ব রেখেছি। কাছে গেলেই কান্না করো, কিন্তু প্রবলেমটা কি সেটা বলো। আমাকে কি তোমার পুরুষ মনে হয় না? মায়া কেঁপে উঠল। বকছেন কেন? ফায়াজ এবার বিস্ফোরিত হল। কেন বকছি এটাও জিজ্ঞেস করছো? তুমি অন্তিম পর্ব। মায়া কেঁপে উঠল। বকছেন কেন? ফায়াজ এবার বিস্ফোরিত হল। কেন বকছি এটাও জিজ্ঞেস করছো? তুমি বুঝো না? সারা দিন রাত একটা ছেলে তার বউ কে সামনে দেখে, আবার তার সামনে দিয়ে সেই বউ ঘুরঘুর করে অথচ সে টাচও করতে পারে না। এরপরেও সেই ছেলে কিভাবে শান্ত থাকবে বল আমায়? মায়া কিছু বলতে পারল না। সে মাথা নিচু করে বসে রইল। বুকের ভেতর অজানা এক চাপা কষ্ট জমে আছে, কিন্তু মুখে শব্দ হয়ে বেরোচ্ছে না কিছুই। ফায়াজ আর চোখে একবার তার দিকে তাকালো। সেই চাহনিতে ছিল বিরক্তি, রাগ আর একটুখানি অসহায়তা। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে সে নিজেকে সামলানোর চেষ্টা করল। তারপর হঠাৎ করেই মায়া হাত ধরে টেনে নিজের দিকে নিয়ে এলো। মায়া চমকে উঠল। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগল, ছটফট করতে লাগল। তার চোখের কোণে জমে থাকা অশ্রু হঠাৎই গড়িয়ে পড়ল গাল বেয়ে। ফায়াজ আরও একটু কাছে টানতেই মায়া হঠাৎ ডুকরে কেঁদে উঠল। এই কান্নাটা যেন ফায়াজের ভেতরের সব সংযম ভেঙে দিল। এক ঝটকায় সে মায়া কে ছেড়ে দিয়ে রাগান্বিতভাবে বিছানার ওপর ছুঁড়ে ফেলল। পাশে থাকা টেবিলে সজোরে লাথি মেরে গর্জে উঠল। ধুর বাল, গেলাম না তোর কাছে। তুই তোর ইগো নিয়েই থাক। জোর করে বিয়ে করেছি বলে কি তোর কাছে যেতেও পারবো না? লাগবে না তোর মতো বউ। 29 বছর যখন তোকে ছাড়া থাকতে পেরেছি, বাকি জীবনও পারব। কথাগুলো বলে ফায়াজ আর এক মুহূর্তও দাঁড়ালো না। রাগে গোজগোজ করতে করতে সে রুম থেকে বেরিয়ে গেল। মায়া স্থির হয়ে বসে রইল।
তার দৃষ্টি দরজার দিকে আটকে আছে, যেন এখনই ফায়াজ ফিরে আসবে। কিন্তু দরজা আর খোলেনি। সে ধীরে ধীরে নিজের পেট চেপে ধরল। ব্যথাটা যেন আরো বেড়ে গেছে। কিছুক্ষণ সেভাবেই বসে রইল, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়াল। মনের ভেতর একটা প্রশ্ন বারবার ঘুরছে। মানুষটা তার কষ্টটা কেন বুঝতে পারে না? মায়া গুটি গুটি পায়ে এগিয়ে গেল ফায়াজকে খুঁজতে। পুরো বাসা খুঁজে ফেলল, কিন্তু কোথাও তাকে পেল না। শেষে হঠাৎই তার মনে পড়ল ফায়াজে মন খারাপ থাকলে সে প্রায়ই ছাদে যায়। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ছাদে উঠে এলো মায়া। ছাদে এসে দেখে ফায়াজ একটা রকিং চেয়ারে বসে আছে। মাথা পেছনে হেলানো, চোখ বন্ধ, যেন নিজের ভেতরের ঝড়কে থামানোর চেষ্টা করছে। মায়া ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার সামনে দাঁড়ালো। ফায়াজ চোখ খুলতেই তাকে দেখে মুহূর্তে উঠে দাঁড়ালো। একটুও কথা না বলে পাশ কাটিয়ে চলে যেতে চাইল। কিন্তু তার আগেই মায়া হাত বাড়িয়ে ফায়াজে হাত ধরে ফেলল। ফায়াজ ঝটকা দিয়ে হাতটা সরিয়ে নিল। চোখে তীক্ষ্ণ দৃষ্টি এনে কঠিন গলায় বলল, প্রবলেম কি তোমার? এখানে এসেছো কেন? তোমার জন্য কি আমি একা থাকতেও পারবো না? যাও এখান থেকে, আর ভুলেও আমার সামনে আসবে না। ফায়াজে ছোট্ট কথাতেই গভীরভাবে আঘাত পেল মায়া। ছলছল চোখে সে একদৃষ্টে তাকিয়ে রইল ফায়াজে দিকে। কিন্তু ফায়াজ তার সেই দৃষ্টিটা এড়িয়ে গিয়ে ছাদের অন্য পাশে গিয়ে দাঁড়াল। মায়া চুপ করে দাঁড়িয়ে রইল না। ধীরে ধীরে সে ফায়াজে পিছু নিল। কাছে যেতেই ফায়াজ আবারও সরে গেল, যেন ইচ্ছে করেই দূরত্ব বজায় রাখছে। মায়া এবার আর থামল না। এগিয়ে গিয়ে শক্ত করে ফায়াজে হাতটা ধরে ফেলল। ফায়াজ বিরক্ত হয়ে উঠে বলল, তোমার প্রবলেম কি বলো তো? যেতে বলেছি যাচ্ছ না, উল্টো পিছু পিছু ঘুরে বেড়াচ্ছ। আমি কাছে গেলে তোমার ঘৃণা লাগে, কান্না পায়, আর এখন আবার আমার কাছেই আসছো। যাও রুমে গিয়ে ঘুমাও। মায়া কিছু বলল না, বরং তাকে টেনে দোলনায় বসিয়ে দিল। ফায়াজ একবারও তার দিকে তাকালো না, মুখ ফিরিয়ে বসে রইল। মায়া একবার ছাদের দরজার দিকে তাকালো কেউ আছে কি না দেখল। চারপাশ ফাঁকা দেখে হঠাৎ করেই সে দৌড়ে গিয়ে ফায়াজে কোলে বসে পড়ল। হাত দিয়ে শক্ত করে তাকে জড়িয়ে ধরল। ঘটনাটা এতটাই হঠাৎ ছিল যে ফায়াজ এক মুহূর্তের জন্য অবাক হয়ে গেল। চোখ বড় বড় করে তাকিয়ে রইল। মেয়েটার কি হলো, যে এতক্ষণ তাকে এড়িয়ে যাচ্ছিল সেই এখন নিজে থেকে এসে জড়িয়ে ধরছে। ফায়াজ তাকে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু পারল না। মায়া যেন আরো শক্ত করে আঁকড়ে ধরল তাকে। হঠাৎ করেই মায়া ডুকরে কেঁদে উঠল। ফায়াজ বিস্ময় তাকিয়ে রইল। তারপর নরম স্বরে ডাকল, বনুর জানু। কোনো সাড়া নেই। এরপর আরো কয়েকবার ডাক দিল, তবুও রেসপন্স নেই। তারপর সে আবার নরম স্বরে ডাকল, এই বনুর জানু, প্লিজ কান্না করো না। সরি, আমার কথায় কষ্ট পেয়েছ? তুমি তো জানো আমার মাথা অনেক গরম। হুটহাট যা ইচ্ছে বলে ফেলি। মায়া কাঁদতে কাঁদতেই বলল, আপনি এমন কেন? সব সময় আমাকে ভুল বুঝেন কেন? কেন বলেন আপনি কাছে গেলেই আমার ঘৃণা লাগে, কান্না পায়? ফায়াজ আর কিছু না বলে তাকে নিজের বাহুর ভেতর জড়িয়ে নিল। এবার সে বুঝতে পারছে মেয়েটা সত্যিই কষ্ট পেয়েছে। সরি, আর কখনো হবে না। মায়া চোখ মুছতে মুছতে বলল, এখন সরি বললেই সব ঠিক হয়ে যাবে? যে কষ্টটা দিলেন তার কি হবে? আর আমি কেন কাঁদছিলাম তা কি জানেন? আমি কাছে গেলেই তো তুমি কাঁদো, তাহলে কি এটা ভুল যে আমি তোমার কান্নার কারণ? ওহু, একটুও না। আমার চলছে, পেট ব্যথা করে, শরীর ব্যথা করে, খুব খারাপ লাগে, তাই কাঁদি। আর ঠিক তখনই আপনি এসে এমন কথা বলেন, তাই আরো বেশি কাঁদতে ইচ্ছে করে। ফায়াজ হতভম্ব হয়ে গেল। হোয়াট? কবে? কখন? কিভাবে হলো? মায়া মুখ তুলে তাকালো। তারপর চোখ রাঙিয়ে বলল, কিভাবে হলো আপনি জানেন না? ফায়াজ একটু অপ্রস্তুত হয়ে হেসে ফেলল। ও সরি। বনুর জানু, এখনো ব্যথা করছে? কোনো ওষুধ খেয়েছ? আপনি কি এনে দিয়েছেন? তুমি বলনি তো। আমার কি সব বলেই দিতে হবে? আপনি বুঝেন না? কই, অভ্র ভাইয়াকে তো ফারিহা কিছু বলে না, সব নিজে থেকেই বুঝে ফেলে। তাহলে আপনি কেন পারেন না?
তার মানে, আপনি আমাকে সত্যি ভালোবাসেন না? ফায়াজ হালকা হেসে তাকে আরো কাছে টেনে নিল। মায়া সুযোগ বুঝে তার শার্টে নাক মুছে নিল। একটু ভয় তাকালো বকবে নাকি? কিন্তু ফায়াজ কিছু বলল না। বরং তার কপালে আলতো করে চুমু দিয়ে মিষ্টি করে বলল, ভয় পাচ্ছ কেন? আমি তো পুরোটা তোমার। আমার শার্টে নয় শুধু, চাইলে গলাগাল যেখানে ইচ্ছে নাক মুছতে পারো। আর আমার ভালোবাসা নিয়ে সন্দেহ করছো? নিজের প্রেয়সী কে বুঝতে হলে তার কাছে যেতে হয়, তাকে ফিল করতে হয়। কিন্তু তুমি তো আমাকে কাছে আসতেই দাও না, তাহলে আমি বুঝবো কিভাবে তোমার কি হয়েছে? আচ্ছা এসব বাদ দাও, এখনো কি পেট খুব ব্যথা করছে? মায়া আস্তে করে বলল, একটু একটু আছে। আজ কয়দিন? চতুর্থ দিন। তবে আমি আপনাকে সামলাতে পারবো। আপনি রুমে চলুন। দরকার নেই। আগে তুমি পুরোপুরি সুস্থ হও, তারপর সব হবে। বনুর জানু, আবারও সরি, আমি বুঝতে পারিনি তুমি এত কষ্টে ছিলে। আমারই ভুল ছিল। তুমি রুমে গিয়ে বসো। 5 মিনিটের মধ্যে আমি এখনই ওষুধ নিয়ে আসছি। মায়া চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। এই মানুষটা যে কিছুক্ষণ আগেও রাগে আগুন হয়েছিল, সেই মানুষটাই এখন এতটা যত্ন নিচ্ছে, হয়তো এটাই ভালোবাসা। রাগ, অভিমান আর যত্নের এক অদ্ভুত মিশ্রণ। ফায়াজ উঠে দাঁড়াতেই মায়া তাড়াতাড়ি তার বাহু আঁকড়ে ধরল। যেন এক মুহূর্তের জন্যও তাকে ছাড়তে চায় না। ফায়াজ থেমে গেল। ভ্রু দুটো কুঁচকে তাকালো তার দিকে। খুব বেশি কষ্ট হচ্ছে? মায়া আস্তে করে মাথা নাড়ল। ওহু, আপনাকে এত রাতে কোথাও যেতে হবে না। আমি এখন অনেকটাই ভালো আছি। আর আপনাকে সামলাতে পারবো সত্যি। ফায়াজ চোখ পাকিয়ে তাকালো। কণ্ঠে ধমক থাকলেও ভেতরে ভেতরে স্পষ্ট চিন্তা। আমি অমানুষ নয়, বুঝেছ? বউ তুমি আমার। তোমার সবকিছু খেয়াল রাখা আমার দায়িত্ব। 2-4 দিন অপেক্ষা করতে পারবো আমি। কথা শেষ করেই সে আর কিছু শুনল না। মায়া কে কোলে তুলে নিল। মায়া কিছু বলতে গিয়েও থেমে গেল। তার বুকের ভেতর অদ্ভুত এক শান্তি নেমে এলো। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে এলো ফায়াজ। বিছানার মাঝখানে আলতো করে বসিয়ে দিল মায়া কে। একটু বসো বলে সে বাইরে চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এলো এক গ্লাস গরম দুধ আর একটা ডার্ক চকলেট নিয়ে। মায়া সামনে এগিয়ে দিতেই মায়া নাক কুঁচকে ফেলল। কিন্তু চকলেটটা নিয়ে চুপচাপ খেতে শুরু করল। ফায়াজ সরু চোখে তাকালো। দুধটা খাচ্ছ না কেন? মায়া ঠোঁট ফুলিয়ে নিল। ভালো লাগে না। ফায়াজ হালকা হেসে মাথা নাড়ল। পায়েস খেতে ভালো লাগে, অথচ দুধ ভালো লাগে না। চরম লেভেলের বউ পেয়েছি আমি। এবার ভালোভাবে এই পুরো গ্লাসটা শেষ করবে। দেখবে পেটের ব্যথাও কমে যাবে। মায়া অনিচ্ছা নিয়ে মুখ ফিরিয়ে নিল। কিন্তু ফায়াজ ছাড়ার পাত্র না। একরকম জোর করেই তাকে দুধটা খাইয়ে দিল। দুধ শেষ হতেই সে লাইট অফ করে বিছানায় এসে শুয়ে পড়ল। তারপর মায়া কে টেনে নিয়ে নিজের বুকে জড়িয়ে নিল। মায়া চুপচাপ তার বুকের ওপর মাথা রেখে শুয়ে রইল। বাইরে হালকা বাতাস বইছে, আর ভেতরে নেমে এসেছে এক গভীর নীরবতা। হঠাৎ মায়া আস্তে করে ডাকল, শুনছেন? হুম বলো। আমি কিন্তু এখন অনেকটাই সুস্থ। আর 2 দিন যাক। এর থেকেও বড় কথা হচ্ছে আমি তোমার ওপর একটুও রাগ করে নেই। তাই আমার রাগ ভাঙানোর দরকার নেই। সব সময় নিজের কথা আগে ভাববে। অন্যের খুশির জন্য নিজেকে কষ্ট দেবে না, বুঝেছ? মায়া হালকা হাসল। কিন্তু আপনার কষ্ট হচ্ছে তো? আপনি আগে বিয়ে করেছেন, অথচ আপনার আগেই অভ্র ভাইয়া বাসর করে ফেলল। ফায়াজ মৃদু হেসে তার মাথায় হাত বুলিয়ে দিল। আমার বউ, এর কষ্টের চেয়ে বড় কষ্ট আমার কাছে আর কিছু না। তাই চুপটি করে ঘুমাও। এসব আজেবাজে চিন্তা মাথা থেকে বের করে দাও। আরেকটা কথা বলি? হুম বলো। আপনি আমাকে বনুর জানু কেন বলেন? নাম ধরেও তো ডাকতে পারেন। ফায়াজ আলতো করে তার থুতনিতে হাত রেখে নিজের মুখোমুখি করল। চোখে এক ধরনের গভীরতা। শোনো, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমার সবচেয়ে আপন মানুষ কারা, আমি বিন্দুমাত্র দ্বিধা না করে বলবো, আমার বউ আর আমার বোন। এই 2জন মানুষই আমার লাইফে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আব্বুর জন্য আম্মু আছে, আম্মুর জন্য আব্বু আছে।
কিন্তু আমার বউ, এর জন্য শুধু আমি আছি। আর আমার বোনটা, সে আমার প্রাণ। ওকে ছাড়া আমি অসম্পূর্ণ। মায়া আবেগে চুপ করে রইল। তার চোখে অশ্রু চিকচিক করছে। আপনি জানেন পৃথিবীর সেরা স্বামী আর সেরা ভাই আপনি? না, আজকেই জানলাম। এবার ঘুমাও তাড়াতাড়ি। মায়া একটু নড়েচড়ে উঠল। শুনেন, আরেকটা কথা ছিল। আর কিছু বলার দরকার নেই। ওগুলো না, অন্য কথা। তাহলে বলো। মায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। এক হাত দিয়ে ফায়াজে চোখ আলতো করে ঢেকে দিল। তারপর খুব আস্তে করে ফায়াজে চিবুকে একটা চুমু দিল। কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, ভালোবাসি ননদিনীর ভাই। ফায়াজ যেন থমকে গেল। অবিশ্বাসে তার চোখ বড় হয়ে গেল। সত্যি? মায়া লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল। হুম। এরপর আর নিজেকে আটকাতে পারল না ফায়াজ। মায়া পুরো মুখ জুড়ে অজস্র চুমুতে ভরিয়ে দিল। তার কণ্ঠে উচ্ছ্বাস, আনন্দ আর ভালোবাসার ঝর্ণা। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি আমার জান। তোমায় অনেক 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 বেশি ভালোবাসি। নিজের জীবনের থেকেও অসম্ভব বেশি ভালোবাসি তোমায়। কখনো এই প্রণয়ের চিরন্তন বাঁধন থেকে দূরে সরে যেতে দেব না মাই লাভ। মায়া চোখ বন্ধ করে সেই ভালোবাসা অনুভব করল। এই মুহূর্তটা শুধুই তাদের দুজনের। একে অপরের ডুবে রইল তাদের ভালোবাসার চাদরে। বেকনিতে দাঁড়িয়ে আছে ফারিহা। রাত গভীর, তবুও স্নিগ্ধ দক্ষিণা বাতাস এসে তাকে আলতো করে ছুঁয়ে যাচ্ছে। সে যেন নিজেকে সেই বাতাসের হাতে সঁপে দিয়েছে, একেবারে উজাড় করে। গায়ে তার লাল টুকটুকে বিয়ের লেহেঙ্গা। ভারী কারুকাজ করা ওড়না কাঁধ বেয়ে নেমে এসেছে, মাঝে মাঝে বাতাসে উড়ে উঠছে। আজ সে শুধু ফারিহা নয়, আজ সে অভ্র বউ। অভ্র নিজ হাতে তাকে এই রুমে এনেছে। যে প্রতিশ্রুতি সে একদিন দিয়েছিল, একদিন তোকে আমার করে নেব, আজ তারই পূর্ণতা। রুমের ভেতর আলো জ্বলছে, কিন্তু ফারিহা দাঁড়িয়ে আছে বেলকনির আলো আধারিতে। তার চোখে অদ্ভুত এক শান্তি, আবার কোথাও একটা কাঁপুনিও আছে। অভ্র শাওয়ার নিতে গেছে। আর ফারিহা দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে তার জন্য। সেই মানুষটার জন্য, যাকে সে ছোটবেলা থেকেই ভালোবাসে। ভালোবাসা শব্দটার মানে তখন সে ঠিক বুঝত না। তবুও তার অবাধ্য মনটা বারবার সেই এক মানুষের কাছেই ছুটে যেত। কখনো দূর থেকে তাকিয়ে থাকত, কখনো অকারণে তার পেছনে পেছনে ঘুরত, কখনো শুধু তার একটা ডাকের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত। কতবার যে নিজেকে বকেছে, তবুও মন মানেনি। কারণ সেই মানুষটা ছিল তার কাছে নিষিদ্ধ। তবুও সেই নিষিদ্ধ মানুষটার দিকেই তার সবটুকু টান। আজ এতদিন পর, সেই ভালোবাসা পূর্ণতা পেয়েছে। যাকে পাওয়ার জন্য সে শৈশব থেকে শুরু করে কৈশোর কাটিয়েছে অপেক্ষায়, আজ সেই মানুষটা তার। এই ভান্নাতেই নিজের অজান্তে হেসে ফেলল ফারিহা। কত পাগলামিই না করেছে তাকে পাওয়ার জন্য। হঠাৎ একটা দমকা হাওয়া এসে তার চুলগুলো এলোমেলো করে দিল। ওড়নার আঁচল উড়ে গিয়ে তার মুখ ছুঁয়ে গেল। শো শো শব্দে বাতাস বইছে, আর সেই বাতাসের সাথে মিলেমিশে যাচ্ছে তার নিঃশ্বাস। ঠিক তখনই সে অনুভব করল কারো শীতল হাতের স্পর্শ। মুহূর্তেই তার শরীরটা একটু কেঁপে উঠল তার। কিন্তু সে ভয় পেল না। কারণ এই স্পর্শটা তার খুব চেনা। এই স্পর্শ শুধু একজনেরই হতে পারে, সে অভ্র। অভ্র পেছনে থেকে এসে কোনো কথা না বলেই সে ফারিহা ঘাড়ে ঠোঁট ছুঁয়ে দিল। মুহূর্তেই ফারিহা সারা শরীর অদ্ভুতভাবে কেঁপে উঠল। ভেতর থেকে এক অদ্ভুত শিহরণ ছড়িয়ে পড়ল। সে অজান্তেই একটু গুটিয়ে গেল। অভ্র হালকা হেসে ফেলল। এই লজ্জা, এই কাঁপুনি সবই তার কাছে নতুন মনে হচ্ছে। আবার নিজের করে পাওয়ার আনন্দে ভরা। দুই হাতে ফারিহা কোমর আঁকড়ে ধরে তাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। ফারিহা চোখ বন্ধ করে ফেলল। তার বুক ধড়ফড় করছে, নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। অভ্র মুগ্ধ হয়ে তাকিয়ে রইল তার মুখের দিকে। লজ্জায় রাঙা গাল, কাপা ঠোঁট, বন্ধ চোখ সব মিলিয়ে যেন সত্যিই কোনো পরী দাঁড়িয়ে আছে তার সামনে। সে আলতো করে নিজের বুকের বাম পাশে হাত রাখল, যেন নিজের ধড়ফড় করা হৃদয়টা সামলাতে চাইছে। তারপর ধীরে ধীরে আওড়ায়, ঈশ্বর, আসমান থেকে কোনো পরী নেমে এসেছে আমার ঘরে। এই পরীটাকে আমি কিভাবে নিজের ভালোবাসায় আটকে রাখব বলতো?
ফারিহা চোখ খুলেই তার দিকে তাকালো। তারপর হঠাৎই খিলখিল করে হেসে উঠল। অভ্র থমকে গেল। সে একদৃষ্টে তাকিয়ে রইল তার দিকে। এই হাসিটা, এই মানুষটা, সবকিছুই যেন তার নিজের। ধীরে ধীরে এগিয়ে এসে তাকে দেয়ালের সাথে চেপে ধরল। তার গলার কাছে মুখ নিয়ে গিয়ে নাক ঘষে ফিসফিস করে বলল, এভাবে হাসিস না ফড়িং। এমনিতেই নিজেকে কন্ট্রোল করতে পারি না। এখন যদি আরো বেসামাল হয়ে যাই তখন সামলাবে কে শুনি? কথাটা শুনে হঠাৎই ফারিহা হাসি থেমে গেল। সে চোখ সরু করে তাকালো অভ্র দিকে। ধীরে ধীরে তাকে একটু দূরে সরিয়ে দিয়ে কোমরে হাত গুজে দাঁড়ালো। তার কণ্ঠ এবার একেবারে কড়া হয়ে ওঠে। কন্ট্রোল করতে পারো না মানে? অভ্র একটু অবাক হয়ে তাকালো। ফারিহা আরেক পা এগিয়ে এলো। সত্যি করে বলো তো, কার কার কাছে গিয়ে কন্ট্রোল লুজ হয়েছিলে? তার চোখে এবার দুষ্টুমি নেই, বরং হালকা জেলাসি, অভিমান আর দাবি। অভ্র কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে রইল তার দিকে। তারপর ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা হাসি ফুটে উঠল। অভ্র এক মুহূর্তও দেরি করল না। হঠাৎ করেই ফারিহা কে নিজের বুকে টেনে নিল। তার বাহুর বাঁধনটা আরো শক্ত হলো, জনের মাঝে দূরত্বটুকুও যেন মিলিয়ে গেল। সে একটু ঝুঁকে এসে ফারিহা কানের কাছে ফিসফিস করে বলল, আমাকে কন্ট্রোল লুজ করানোর ক্ষমতা শুধু একজন মানুষেরই আছে, আর সে হলো আমার বউ। আমার না হওয়া বাচ্চাদের মাম্মা। সে ব্যতীত এই ইফরান অভ্র শিকদার কখনো অন্য কারো দিকে তাকাবেও না। ফারিহা থমকে গেল। তার চোখে মিশে গেল বিস্ময় আর লাজুক আনন্দ। সত্যি তো? অভ্র হালকা হেসে তার কপালে কপাল ঠেকালো। এখনো ডাউট হচ্ছে? চল, বিছানায় গিয়ে প্রুফ দিয়ে দিই। ফারিহা চোখ বড় বড় করে তাকালো। হোয়াট? অভ্র সঙ্গে সঙ্গে হেসে ফেলল। এই বেয়াদব, মাথায় সব সময় গুলিস্তান মার্কা মাইন্ড নিয়ে ঘুরিস কেন? আমি তো তোকে বিছানায় নিয়ে হাত পা টিপে দেওয়ার কথা ভাবছি। ফারিহা ঠোঁট বাঁকিয়ে বলল, শুনো, আমাকে একদম বোকা ভাববে না। তুমি জীবনে নিজের জামা নিজে ধুয়েছ কিনা সন্দেহ, আর তুমি নাকি আমার হাত পা টিপে দিবে? হু। অভ্র ভ্রু তুলল। চোখে দুষ্টু ঝিলিক। তুই কি আমাকে চ্যালেঞ্জ করছিস? তুমি কি আজকেও আমার সাথে ঝগড়া করবে? এই কথাটা শুনেই অভ্র আর কিছু বলল না। এক ঝটকায় ফারিহা কে নিজের আরো কাছে টেনে নিল। তারপর তার ঠোঁটে পরপর কয়েকটা আলতো চুমু এঁকে দিল। মুহূর্তটা যেন থেমে গেল। তারপর খুব নরম গলায় বলল, ওহু, একটুও না। আজকে তোকে শুধু ভালোবাসবো, অনেক বেশি ভালোবাসবো, জান। জনেই কিছুক্ষণ নীরব হয়ে রইল। বেকনিতে তখন আবছা আবছা আলো, বাইরে রাতের নিস্তব্ধতা, সব মিলিয়ে এক অদ্ভুত শান্ত পরিবেশ। হঠাৎ সেই নীরবতা ভেঙে অভ্র হালকা গুমিয়ে উঠল। ফারিহা একটু চমকে ঘাড় বাঁকিয়ে তার দিকে তাকালো। দেখে অভ্র ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে তার দিকেই। এই অবস্থা দেখে ফারিহা ফিক করে হেসে উঠল। অভ্র রাগ করল না, বরং আরো কাছে টেনে নিল তাকে। তার কণ্ঠটা নরম হয়ে এলো। কানের কাছে ঝুঁকে আদুরে স্বরে বলল, বউ। এই ডাকটা শুনে ফারিহা বুকটা ধক করে উঠল। শরীর জুড়ে কেমন একটা শিহরণ ছড়িয়ে গেল। অভ্র তার প্রতিক্রিয়া দেখে মুচকি হাসল। আবারও ধীরে টেনে টেনে বলল, এই বউ। ফারিহা একটু তোতলাতে তোতলাতে ওর দিল। হুম, কেমন যেন লাগছে। কথাটা শুনেই ফারিহা হঠাৎ সিরিয়াস হয়ে গেল। দ্রুত ঘুরে দাঁড়িয়ে তার গাল দুটো ধরে ফেলল। কি হয়েছে? শরীর খারাপ লাগছে? আমি কি ভাইয়াকে ডাকবো? ভাইয়া ও। তার কথা শেষ হওয়ার আগেই অভ্র তাকে টেনে আবার নিজের বুকে জড়িয়ে নিল। তার নাকে নাক ছুঁয়ে হালকা হাসি নিয়ে বলল, এই রাতে সম্বন্ধী ডাকছিস কেন? বেচারা বিয়ের পর ঠিকমতো নিজের কেই সময় দিতে পারেনি। এখন তুই ডাকলে ডিস্টার্ব হবে না? আমার ভাইয়া এমন না। আমি যা চাই, ভাইয়া সব দেয়। এখন বললেও চলে আসবে। অভ্র হেসে ফেলল। আচ্ছা আচ্ছা, হলো এবার। নিজের ভাইয়ের প্রশংসা একটু কম কর। এবার আমার দিকে একটু ফোকাস দে। আর আমার এমন লাগার কারণটা বুঝে গেছি। ফারিহা আগ্রহ নিয়ে বলল, কি? বলো বলো। তার আগে একটা গুড নিউজ দেই, রিয়াদ বিয়ে করে ফেলেছে। ফারিহা চোখ বড় বড় করে ফেলল। হোয়াট? কবে?
কখন? রিল্যাক্স বউ, এত হাইপার হচ্ছিস কেন? আর রিয়াদ বিয়ে করবে না তো কি করবে? ফায়াজ বিয়ে করলো, আমি বিয়ে করলাম, তাহলে ও বাদ যাবে কেন? তাই ও বিয়ে করে ফেলল। ফারিহা ঠোঁট ফুলালো। তাই বলে আমাকেও বলল না? রাগ হচ্ছে? কালকে নিয়ে যাব। তখন ইচ্ছা মতো মাইর করো। কিন্তু এখন আমার দিকে একটু ফোকাস কর। আর আমার এমন লাগার কারণ শোন। সে একটু থামল। তারপর ফারিহা দু গালে আলতো করে চুমু দিয়ে দুষ্টু হেসে আওড়ায়। আমার না খুব ইচ্ছে করছে কেউ আমাকে পাপ্পা বলে ডাকুক। কথাটা শুনে ফারিহা লজ্জায় লাল হয়ে গেল। চোখ নামিয়ে ফেলল। অভ্র নরম গলায় আবারও বলল, এখনই না, আমি অপেক্ষা করব। যতদিন লাগে, তবুও তুই বারণ করিস না প্লিজ বউ। ফারিহা কিছু বলল না। কিন্তু তার নীরবতা অনেক কিছু বলে দিল। অভ্র তার মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে ফেলল। হঠাৎ করেই সে ফারিহা কে কোলে তুলে নিল। ফারিহা একটু চমকে উঠল। অভ্র তাকে বিছানায় শুইয়ে দিল। আলতো করে তার কপালের ওপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিল। ঠিক তখনই ফারিহা তাড়াতাড়ি বলে উঠল, অভ্র ভাই। অভ্র সাথে সাথে মুখ কুঁচকে নিল। যা শালা। আমি তোকে বলছি বউ, আর তুই এখনো ভাই ডাকছিস? প্লিজ, আজকের রাতটার জন্য অন্তত ভাই ডাকা অফ কর। কিন্তু তার আগে বলো, ফার্স্ট নাইটে যে গিফট দিতে হয় সেটা কোথায়? আমার গিফট চাই। অভ্র আরো ঘনিষ্ঠতা বাড়ালো ফারিহা সাথে। তার ঠোঁটে চুম্বন কেটে মুচকি হাসল। স্বামীর সোহাগের চেয়ে বেস্ট গিফট কিছু হয় না বউ। তাই আমি তোকে আজ এই বেস্ট গিফট দেব, আর তুই ফিল করবি, বুঝলি? ছাড়ো প্লিজ। হুস অভ্র প্রণয়ের চিরন্তন বাঁধন থেকে পালাতে চাচ্ছিস? কিন্তু অভ্র তো সেটা হতে দেবে না। অভ্র তোকে আজ তার প্রণয়ের চিরন্তন বাঁধন আগলে রেখে তার ভালোবাসায় রাঙিয়ে দেবে তোকে। চুল পরিমাণ দূরত্ব রাখব না। ভালোবাসি যে তোকে, আজ বোঝাবো অভ্র ভালোবাসার গভীরতা কতটুকু। লাভ ইউ কলিজা। লাভ ইউ টু অভ্র। সঙ্গে সঙ্গে ফারিহা অভ্র বুকে মুখ লোকালো। অভ্র মুচকি হাসল ফারিহা কে লজ্জা পেতে দেখে। তারপর আলতো করে তাকে নিজের বুকে জড়িয়ে নিল। তার কাছে ধীরে ধীরে নিজেকে উজাড় করে দিতে লাগল। বাইরে রাত আরো গভীর হলো, আর ভেতরে জন মানুষ ধীরে ধীরে একে অপরের ভালোবাসায় ডুবে গেল। কোনো তাড়াহুড়া নেই, শুধু নিঃশ্বাসের উষ্ণতা আর একান্ত গভীর ভালোবাসার অনুভূতি। সমাপ্তি।